প্রথম অধ্যায় অতীত স্মরণ, রিমেম্বারিং দ্য পাস্ট। সূচনা। স্মৃতি সততই মধুর। প্রতিটি মানব সমাজের অতীতের বিভিন্ন কাহিনী মধুর স্মৃতির পথ বেয়ে বংশ পরম্পরায় পরবর্তী যুগে পৌঁছয়। তা দিয়েই প্রতিটি মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়। মানব সমাজের অতীত ইতিহাসের এসব ঘটনা ও কাহিনীর বিবরণ যুগের পর যুগ অতিক্রম করে নানা পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের সমাজে প্রবাহিত হয়। এই পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হল পৌরাণিক কাহিনী, কিংবদন্তির কাহিনী, লোককথা, স্মৃতিকথা, মুখে মুখে প্রচারিত কথা প্রভৃতি জনশ্রুতি। সুদূর অতীতকাল থেকে বর্তমানে চলে আসা বিভিন্ন জনশ্রুতিগুলিতে মানব সভ্যতার বিবর্তন, প্রাচীনকালের শিকারী, খাদ্য সংগ্রহকারী ও পশুপালক মানুষের জীবন, গোষ্ঠীবদ্ধ গ্রাম সমাজের প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় নিয়ে বিভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায়। তাই এক কথায় জনশ্রুতিগুলিকে মৌখিক ঐতিহ্যবাহিত ঐতিহাসিক সাহিত্য বলা যায়। এক, অলিখিত ঐতিহাসিক উপাদান। লিখিত ঐতিহাসিক উপাদান ছাড়া যেসব ধারা বর্তমান প্রজন্মের কাছে অতীত ইতিহাসের বিভিন্ন কাহিনী পৌঁছে দেয় এবং অতীতের ঘটনাবলীকে অনেকটা প্রাণবন্ত করে তোলে, সেসব ধারার মধ্যে অন্যতম হল মৌখিক ইতিহাস, ওরাল হিস্ট্রি এবং জাদুঘর, মিউজিয়াম, ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল সাইটস, তার স্থাপত্যকাল ও ঐতিহাসিক বর্ণনা। এক, মৌখিক ইতিহাস। মৌখিক ইতিহাসের মাধ্যমে অতীতের বিভিন্ন ঘটনা বা কাহিনীর বিবরণ কোনো স্বতন্ত্র ব্যক্তি, পরিবার, তাদের প্রাত্যহিক জীবনযাত্রার ধরন প্রভৃতির বিবরণ মুখে মুখে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। এর ফলে বর্তমান প্রজন্ম সেই মানব সমাজের অতীত ইতিহাসের বহু ঘটনা জানতে পারে। দুই, জাদুঘর। জাদুঘর অতীত ইতিহাসের ঘটনা বা কাহিনীর ধারাবাহিক বিবরণ না দিলেও জাদুঘরে সংরক্ষিত থাকা বিভিন্ন হস্তনির্মিত এবং বৈজ্ঞানিক, শৈল্পিক, সাংস্কৃতিক সামগ্রীগুলি সুদূর অতীতকে আমাদের সামনে তুলে ধরে ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে। দুই, ইতিহাস রচনার দুটি দৃষ্টিভঙ্গি। আধুনিক যুগে ইতিহাস রচনার ক্ষেত্রে ঔপনিবেশিক, ঐতিহাসিক ও দেশীয় ঐতিহাসিক বা ইতিহাস রচয়িতাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সর্বাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। এক, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। ষোড়শ শতকের পরবর্তীকালে ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি উন্নত ও শক্তিশালী জাতিগুলি এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এসব ঔপনিবেশিক শক্তির ঐতিহাসিকগণ নিজেদের দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরে ইতিহাস রচনা করেন। দুই, দেশীয় দৃষ্টিভঙ্গি। বিভিন্ন দেশের ঐতিহাসিকগণ নিজেদের দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরে এবং ঔপনিবেশিক শক্তিগুলির সমালোচনা করে ইতিহাস রচনা করেন। অতীত কল্পনা। পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। Imagine the past. Myths, legends, folk tales, memory and oral traditions. আদিম যুগে শিকারী, খাদ্য সংগ্রাহক ও পশুপালক মানুষের জীবনে নিরাপত্তার অভাব ও ব্যস্ততা ছিল অনেক বেশি। পরবর্তীকালে কৃষি সভ্যতার উন্মেষ ঘটলে মানুষ অবসর যাপনের কিছুটা সময় লাভ করে। এই অবসর যাপনের সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টির প্রেরণায় বিভিন্ন জনশ্রুতির কাহিনী সৃষ্টি করে। কৃষিজীবী গ্রাম সমাজেই প্রথম জনশ্রুতির সৃষ্টি হয় বলে সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ জানিয়েছেন। আদিম গ্রাম সমাজে একান্নবর্তী কৃষক পরিবারে নারী অর্থাৎ ঠাকুমা, দিদিমা, পিসিমা, মাসিমা প্রমুখ তাদের নাতি নাতনি, শিশু, কিশোর কিশোরীকে বিভিন্ন জনশ্রুতির কাহিনীগুলি গল্পাকারে শোনাতেন। এভাবে অতীতের জনশ্রুতির কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে চলে আসে। পৃষ্ঠা 2। এক, জনশ্রুতি। যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথার্থতার প্রমাণ না থাকলে তা হয় জনশ্রুতি। সমুদ্র পিছনের ঢেউ যেমন কখনো সামনের ঢেউকে ধরতে পারে না, তেমনি কালো স্রোত অতিক্রম করে অতীতের ফেলে আসা দিনগুলি কখনো বর্তমানে এসে
পৌঁছতে পারে না। 2. জনশ্রুতির বৈচিত্র্য। জনশ্রুতিগুলি পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য প্রভৃতি বিভিন্ন ধরনের হতে পারে। জনশ্রুতিগুলির মাধ্যমে সেই সমাজের অদূর বা সুদূর অতীতের জনপদ, সমাজ, ধর্ম, প্রেম প্রভৃতি বিভিন্ন ঘটনা বা কাহিনীর বিবরণ বর্তমান সময়ে এসে পৌঁছয়। দিন যত এগিয়ে চলে, মানব সমাজের স্মৃতি যত ঝাপসা হয়, জনশ্রুতিগুলিতে ততই কল্পকাহিনীর সংমিশ্রণ ঘটে। তাই অতীতের জনশ্রুতিগুলির মধ্যে কিছু কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য থাকলেও এগুলি বহু ক্ষেত্রে নানা কাল্পনিক, মিথ্যা ও অতিরঞ্জিত বিবরণে পূর্ণ থাকতে পারে। 3. জনশ্রুতির কাহিনী সংগ্রহ। মুখে মুখে বংশ পরম্পরায় চলে আসা জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহ করার উদ্দেশ্যে 19 শতকের শুরুতে জার্মানিতে প্রথম উদ্যোগ নেওয়া হয়। জেকব গ্রিম ও উইলহেম গ্রিম নামে 2 ভাই জার্মানির কৃষকদের জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনী সংগ্রহ করে 1812 খ্রিস্টাব্দে একটি সংকলন প্রকাশ করেন। একই বছর ভারতে খ্রিস্টীয় পাদ্রী উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। এটি আসলে বাংলা ভাষায় প্রচলিত অতীতের কল্পকথার 150 ঘটনার একটি সংকলন। পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহ করে প্রকাশ করার তোড়জোড় দেখা যায়। পরবর্তীকালে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, D.A. ম্যাকেনজি, লালবিহারী দে, K.L. পাস্কার, জর্জ ফ্রেজার, শোভনা দেবী, ম্যাককুলোচ প্রমুখ গবেষক প্রচুর ঐতিহাসিক জনশ্রুতি সংগ্রহ করে প্রকাশ করেন। 4. মৌখিক ইতিহাসের প্রসার। বিভিন্ন মানব সমাজে প্রচলিত অসংখ্য জনশ্রুতিতে যেসব ঐতিহাসিক কাহিনী পাওয়া যায় তার খবর সেই সমাজের বাইরে কেউ জানত না। অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে উপনিবেশ গড়ে তুললে বহির্বিশ্বের সঙ্গে সেসব উপনিবেশের যোগসূত্র গড়ে ওঠে। ঔপনিবেশিক সরকারি প্রশাসক ও খ্রিস্টান মিশনারিরা দলে দলে উপনিবেশগুলিতে প্রবেশ করে এবং সেখানকার জনশ্রুতিগুলি সম্পর্কে ক্রমশ জানতে পারে। তারা জনশ্রুতির কাহিনীগুলি বহির্বিশ্বে পৌঁছে দেন। এরপর ইউরোপের বিভিন্ন গবেষক ও নৃবিজ্ঞানীগণ উপনিবেশগুলিতে আসেন। তাদের সংগ্রহ করা জনশ্রুতিগুলি সারা বিশ্বে পৌঁছে যায়। জনশ্রুতির 2টি ধারা। অতীতের কোনো কাহিনীর উৎপত্তির বিচারে জনশ্রুতিগুলির প্রধান 2টি ধারা হল: 1. মানুষের দেখা ঘটনার বিবরণ। কিছু কিছু ঘটনা আছে যেগুলি সমকালীন সময়ে কোনো জনগোষ্ঠীর মানুষ স্বচক্ষে দেখেছেন এবং সেসব ঘটনার বিবরণ পরবর্তীকালে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে বর্তমান সময়ের সেই জনগোষ্ঠীর মানুষের কাছে এসে পৌঁছেছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে সেসব ঘটনার নানা পরিবর্তন, পরিবর্ধন, কল্পকাহিনীর সংযোজন প্রভৃতি ঘটতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলার নবাব সিরাজদৌল্লার সময়ের বিভিন্ন ঘটনার বিবরণ কিংবদন্তি বা মৌখিক ঐতিহ্যের মাধ্যমে বর্তমানকালেও মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জেলায় প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে কিছু বিবরণে অনেক সত্য ঘটনা রয়েছে, আবার কিছু বিবরণে রয়েছে নানা কল্পকাহিনী, অতিরঞ্জন ইত্যাদি। 2. মানুষের না দেখা ঘটনার বিবরণ। কিছু ঘটনা আছে যেগুলি সমকালীন সময়ে মানুষ স্বচক্ষে না দেখা সত্ত্বেও নানা কাল্পনিক কাহিনীর মাধ্যমে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। এই ধরনের ঘটনার সম্পূর্ণটাই মানুষের কল্পিত কাহিনী। উদাহরণ হিসেবে বলা যায় যে পৃথিবী সৃষ্টির আদিলগ্ন থেকে পৃথিবীর সমগ্র ভার অর্পিত হয়েছিল একটি কচ্ছপের পিঠে। কচ্ছপটি সামান্য নড়াচড়ার ফলে পৃথিবী নড়ে ওঠে ও ভূমিকম্প হয়। জনশ্রুতির প্রকারভেদ। কোনো মানব সমাজে প্রচলিত বিভিন্ন জনশ্রুতিগুলিকে প্রধান কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, যথা: 1. পৌরাণিক কাহিনী, 2. কিংবদন্তি, 3. লোককথা, 4. স্মৃতিকথা, 5. মৌখিক ঐতিহ্য। পৃষ্ঠা 3। পৌরাণিক কাহিনী, মিথস। প্রাচীনকালের যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই যুগের বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মিথ থেকে
সে যুগের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা জানা যায়। পৌরাণিক কাহিনী কি? প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ, এক কথায় মৌখিক ইতিহাস। জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির ভিত্তি হল মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানা কাল্পনিক ঘটনা। উদাহরণ, হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা হলেন দেবী দুর্গা। একসময় বিশ্ব সংসারে অসুরদের রাজত্ব চলছিল, চারিদিকে অসুরদের জয় জয়াকার ছড়িয়ে পড়েছিল। অসুরদের দাপটে মানবকুল চূড়ান্ত বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। অসুররা তাদের অপশক্তির দ্বারা সবার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। অসুরদের হিংসার আগুন দিয়ে পৃথিবীর শান্তি সমৃদ্ধিকে জ্বালিয়ে দিয়েছিল। সেই আগুনে মানুষের যাবতীয় মানবীয় সত্তা পুড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ভগবান ব্রহ্মা তার মানসকন্যা দেবী দুর্গাকে সৃষ্টি করে তাকে সর্বশক্তিতে শক্তিশালী করে অসুরদের ধ্বংস করার উদ্দেশ্যে মর্তে পাঠান। দেবী দুর্গা মর্তে এসে তার দিব্যশক্তির দ্বারা অসুর শক্তিকে পরাজিত করেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন। এভাবে তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন। পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য। জে.এফ. বিয়ারলেইন পৃথিবীর বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলির 6টি সাধারণ বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলি হল: 1. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত হয়। বিয়ারলেইনের মতে পৌরাণিক কাহিনী হল আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। 2. প্রাগৈতিহাসিক বিবরণ। পৌরাণিক কাহিনীগুলি হল প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। মানব সভ্যতার উন্মেষের আগে মানুষ কেমন ছিল তার বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই কাহিনীগুলিতে। 3. বিষয়ের বিশিষ্টতা। পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলির বিবরণও দেয়। অতীন্দ্রিয় বা অলৌকিক জগতের বিষয় আমাদের উপলব্ধির বাইরে, অথচ পৌরাণিক কাহিনীর ভাষার মাধ্যমে আমরা সেই অতীন্দ্রিয় বা অলৌকিক জগৎ সম্পর্কেও পরিচিত হতে পারি। 4. পরিচয়ের ভিত্তি। পৌরাণিক কাহিনীগুলি হল কোনো সমাজ এবং সম্প্রদায়ের পরিচয়ের মূল ভিত্তি। কোনো সমাজে বা সম্প্রদায়ের অতীত পরিচয় কী ছিল তা পৌরাণিক কাহিনীগুলি থেকে অনেকটা জানা সম্ভব। 5. বিধিনিয়মের স্বীকৃতি। পৌরাণিক কাহিনী সমাজের প্রচলিত ধর্ম ও বিধিনিয়মগুলিকে স্বীকৃতি দেয়। এর ফলে সামাজিক বিধিনিয়মগুলি সুদৃঢ় হওয়ার পথ প্রশস্ত হয়। 6. জীবনের অর্থবহতা। পৌরাণিক কাহিনী হল এক ধরনের বিশ্বাস যা জীবনকে অর্থবহ করে তোলে। বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাদৃশ্য। অতীতের জনশ্রুতিগুলি কখনো রাজনৈতিক বা ভৌগোলিক বিভাজন মেনে নেয়নি, তাই বিভিন্ন জনগোষ্ঠীর জনশ্রুতির কাহিনী প্রতিবেশী অঞ্চলেও প্রচারিত হয়। পৌরাণিক কাহিনীর আকর্ষণে গ্রামীণ মানুষ অন্য জনগোষ্ঠীর জনশ্রুতিগুলিকে আপন করে নেয় এবং নিজেদের জনগোষ্ঠীর মধ্যেও প্রচার করে। জে.এফ. বিয়ারলেইন তার প্যারালেল মিথস গ্রন্থে দেখিয়েছেন যে পৌরাণিক কাহিনীগুলিতে এক ধরনের অদৃশ্য বিশ্বজনীনতা রয়েছে। 1. বিশ্বব্যাপী বন্যা। পৃথিবীর প্রায় প্রতিটি জনগোষ্ঠীতেই একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে একসময় ভয়ঙ্কর বন্যায় সারা পৃথিবী জলে ডুবে গিয়েছিল এবং তাতে নৌকায় একটিমাত্র মনুষ্য পরিবার ও বিভিন্ন প্রজাতির একজোড়া করে পশু রক্ষা পেয়েছিল। 2. পেগান ধর্মের মূর্তি। পৃথিবীর প্রতিটি আদিম সমাজের পেগান ধর্মে নির্দিষ্ট কিছু দেবতার মূর্তি নির্মাণ এবং সেই সব দেবতার প্রতি আত্মত্যাগের ধারণার প্রচলন রয়েছে। 3. ঈশ্বরের অবয়ব। প্রাচীনকালের সকল পৌরাণিক কাহিনীতেই কল্পনা করা হয় যে মানুষের মতো ঈশ্বরের শারীরিক আকার আছে, তাদের বিবাহ এবং সন্তান সন্ততি হয় ইত্যাদি। বিভিন্ন ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী, প্রাচীন সাহিত্যের গবেষক প্রমুখ বিয়ারলেইনের এই বক্তব্য স্বীকার করেছেন। পৃষ্ঠা 4।
পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গি। বর্তমানকালে পৌরাণিক কাহিনী চর্চার ক্ষেত্রে প্রধানত 4টি দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্ব লাভ করেছে। এই গুরুত্বগুলি হল: 1. পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা। পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যায় বলা হয় যে পুরাণ হল সাংস্কৃতিক সাহিত্য বা গল্পকথা। কোনো সমাজে প্রাচীনকালে কি ঘটেছিল তাই পুরাণে প্রকাশ পায়। পুরাণের প্রাচীনত্ব নিয়ে বিশেষজ্ঞদের মনে কোনো সংশয় নেই। পুরাণ যেহেতু লিখিত সাহিত্য নয়, তাই এর প্রাচীনত্ব সম্পর্কে কোনো সঠিক ও যথার্থ সাক্ষ্য প্রমাণ নেই। 2. পশুকথা। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা মনে করেন যে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন সৃষ্টি হল বিভিন্ন পশুকথা। পুরাণের পশুকথাগুলিতে পশু পাখিরাই প্রধান চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং তাদের ঘিরেই পুরাণের লৌকিক কাহিনী গড়ে ওঠে। পশুকথার পশু পাখিগুলি আচার আচরণে পশু পাখি নয়, এরা মানব চরিত্রের মতোই আচরণ করে। বিভিন্ন দেশের পুরাণে বর্ণিত বিভিন্ন পশু পাখি দেবতা হিসেবেও পূজিত হয়। 3. রূপকথা। পৌরাণিক কাহিনীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যময় বিষয় হল রূপকথা। প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারত এবং প্রাচীন গ্রিসের মহাকাব্য ইলিয়াড ও ওডিসিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পৌরাণিক রূপকথার উল্লেখ পাওয়া যায়। অধিকাংশ রূপকথার চরিত্রেরই কোনো নাম থাকে না। এক যে ছিল রাজা, তার ছিল 2 রানী ও 2 পুত্র। এরূপ নামহীন ব্যক্তিরাই রূপকথার প্রধান চরিত্র। প্রসঙ্গত উল্লেখ্য যে রূপকথাগুলি সর্বদা মিলনাত্মক হয়। 4. পুরাণ ধর্মতত্ত্ব। অধিকাংশ পুরাণে আমাদের নিজস্ব জগতের পাশাপাশি অবস্থিত অপর একটি জগতের কথা বলে, যা আমাদের কাছে অদৃশ্য। এই অদৃশ্য জগৎ আমাদের মূর্ত জগতের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কেননা তা দেবতাদের পৃথিবী বলে বিশ্বাস করা হয়। আধুনিক বিজ্ঞান নির্ভর মানব সমাজেও পুরাণ ধর্মতত্ত্বের এতটাই ক্ষমতা যে মানুষের সামাজিক প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান প্রভৃতির ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর গভীর প্রভাব রয়েছে। বাংলার পৌরাণিক কাহিনীগুলির মধ্যে অন্যতম হল চাঁদ সদাগর ও বেহুলা লক্ষিন্দরের কাহিনী। বাঙালির সমাজ জীবনে বর্তমানকালেও এই কাহিনীর গুরুত্ব অনস্বীকার্য। বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে বিভিন্ন ধর্মগ্রন্থে অসংখ্য পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। 1. বাইবেলের পৌরাণিক কাহিনী। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লিখিত একটি উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনী হল প্রবল বন্যায় পৃথিবীর স্থলভাগ ডুবে গেলে বিভিন্ন প্রাণীর একজোড়া করে প্রতিনিধি নোয়ার নৌকায় আশ্রয় নেয়। এই প্রাণীদের থেকেই পরে আবার পৃথিবীতে জীবজগতের প্রসার ঘটে। 2. হিন্দু পুরাণের কাহিনী। প্রাচীন হিন্দু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী হল মহাকবি কালিদাসের কাহিনী। প্রথম জীবনে মূর্খ কালিদাস গাছের ডালে বসে সেই ডালের গোড়া কাটছিলেন। পরবর্তীকালে দেবী সরস্বতীর বর পেয়ে তিনি মহাকবি হন এবং সংস্কৃত ভাষায় অসাধারণ কয়েকটি কাব্য রচনা করেন। গ্রিসের পৌরাণিক কাহিনী। 3. প্রাচীনকালের বিভিন্ন গ্রিক সাহিত্যিক এসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস প্রমুখ পৌরাণিক কাহিনী থেকে তাদের লেখার সূত্র গ্রহণ করেছেন। গ্রিক পুরাণ থেকে প্রাচীন গ্রিকদের নিজস্ব সংস্কৃতি, প্রথা ও রীতিনীতি জানা যায়। বিগত 2 শতাব্দীতে মাইসিনীয় ও মিনোয়ান সভ্যতার আবিষ্কারের ফলে প্রাচীন গ্রিকের বহু দেবতা ও যোদ্ধাদের পৌরাণিক কাহিনী ও হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে উল্লিখিত বহু ঘটনার সত্যতা প্রমাণিত হয়। ক্রেনাস ও তার পুত্র দেবরাজ জিউসের কাহিনী প্রাচীন গ্রিস পৌরাণিক কাহিনীর অন্যতম উদাহরণ। ক্রেনাস তার পিতাকে খোঁজা করে দেবতাদের রাজা হন এবং বোন রেহোয়াকে বিবাহ করেন। পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতার ফলে ক্রেনাসের মনে ভয় হয় যে তার সন্তানও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই রেহোয়ার জন্ম দেওয়া প্রতিটি সন্তানকে ক্রেনাস ভক্ষণ করতেন। এরপর রেহোয়া জিউসের জন্ম দিয়ে তাকে লুকিয়ে নবজাতকের কাঁথায় একটি পাথর মুড়িয়ে ক্রেনাসকে ধোঁকা দেন। ক্রেনাস সেই পাথরটি ভক্ষণ করেন। পরবর্তীকালে জিউস বড় হয়ে তার পিতাকে একটি ঔষধি পানীয় খাওয়ালে জিউসের সকল ভ্রাতাকে ক্রেনাস
উগড়ে দেন। এরপর ক্রেনাসকে যুদ্ধে হারিয়ে জিউস দেবরাজ হন। রোমের পৌরাণিক কাহিনী 4। প্রাচীন রোমানগণ তাদের পূর্বতন গ্রিক সভ্যতার পৌরাণিক কাহিনীগুলি উত্তরাধিকার সূত্রে লাভ করেন। রোমের পৌরাণিক কাহিনীগুলি মূলত রোমুলাসের জীবন কাহিনী, রোম নগরী ও রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। রোমান পুরাণে তাদের ধর্মে বিভিন্ন দেবতা সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। পৃষ্ঠা 5। ইতিহাসে পৌরাণিক কাহিনীর গুরুত্ব। প্রাচীন পৌরাণিক কাহিনীগুলির কতটা বিষয়বস্তু ঐতিহাসিকভাবে ঠিক বা ভুল, অর্থাৎ সত্য বা মিথ্যা, তা যাচাই করা খুবই কঠিন কাজ। আজকাল বহু ক্ষেত্রেই পৌরাণিক কাহিনীর ঘটনাগুলিকে ঐতিহাসিকভাবে ভিত্তিহীন বলে অনেকে অভিমত দিয়ে থাকেন। তা সত্ত্বেও বর্তমানকালে মানব সংস্কৃতি ও ধর্মের ইতিহাসে এসব পৌরাণিক কাহিনী বা মিথগুলির বিশেষ গুরুত্ব অনেকেই স্বীকার করে নিয়েছেন। 1. সত্য ঐতিহাসিক উপাদান। পৌরাণিক কাহিনীগুলিতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীগুলিকে তাদের দেবতা, পূর্বপুরুষ এবং বীরপুরুষের গল্প বলে মনে করা হয়। J.F. বিয়ারলেইন মনে করেন যে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি হল গল্পের আকারে সত্য ঘটনার প্রকাশ। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই আধুনিক কালে ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছে। 2. সময়কাল নির্ণয়। পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়। 3. বংশলতিকা। পুরাণগুলি থেকে প্রাচীনকালের বিভিন্ন রাজবংশের বংশলতিকা জানা যায়। প্রাচীন ভারতের বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। পুরাণে উল্লিখিত সকল ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন যে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য। 4. ধারাবাহিকতা। পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রাচীন মানব সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্প বহু যুগ অতিক্রম করে বর্তমানকালেও প্রচলিত রয়েছে। প্রাচীন সেই সংস্কৃতি থেকে যেসব আধুনিক মানব সংস্কৃতির উৎপত্তি হয়েছে তারা স্বাভাবিকভাবেই ধরে নেয় যে প্রাচীন পৌরাণিক কাহিনীর গল্পে তাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে সেগুলি সত্য। কিংবদন্তি। মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হিসেবে কিংবদন্তির কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়। পাশ্চাত্য জগতে প্রচলিত লেজেন্ড, আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় কিংবদন্তি বলা হয়। 1. কিংবদন্তি কি? কিংবদন্তি কাহিনীগুলিতে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয় অতীতে একসময় সেসব ঘটনা ঘটেছিল বা সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে থাকে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন যে অতীতকাল থেকে লোকসমাজে প্রচলিত কিংবদন্তি কাহিনীগুলিতে সামান্য পরিমাণে হলেও অতীতের বহু ঐতিহাসিক তথ্য ও সূত্র থাকে। 2. কিংবদন্তির উদ্ভব। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করার পর কিংবদন্তি কাহিনীর সৃষ্টি শুরু হয়েছে। পৌরাণিক কল্পকাহিনী সৃষ্টি হওয়ার পরবর্তীকালে মানব সমাজে যখন কিছু কিছু ইতিহাসবোধ জেগে উঠতে শুরু করে তখনই কিংবদন্তির পথ চলা শুরু হয়। কিংবদন্তির বৈশিষ্ট্য। প্রাচীন কিংবদন্তি বা লেজেন্ডের কাহিনীগুলির বৈশিষ্ট্যগুলি হল: 1. বিষয়বস্তু। কিংবদন্তির বিষয়বস্তু বিভিন্ন ধরনের হতে পারে। ইতিহাস নির্ভর কাহিনী, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, আধ্যাত্মিক ঘটনা, পরী বা ভূত প্রেতের কাহিনী, সন্ন্যাসী, ফকির, পীর, দরবেশের কাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু হয়ে থাকে। 2. চরিত্রের অস্তিত্ব। কিংবদন্তির ঘটনাবলীর সম্পূর্ণ ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও একথা সাধারণভাবে স্বীকার করে নেওয়া হয় যে কিংবদন্তির চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিল। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস,
প্রমুখ কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ প্রায় নিশ্চিত। তারা যে সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান, সাহসী, মানবদরদী ছিলেন সে কথা স্বীকার করতে বাধা নেই। ৩. বিস্ময় ও কল্পনা। কিংবদন্তি হল ইতিহাসের অপক্ষ ফসল। বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয়। প্রাথমিক অবস্থায় কিংবদন্তিতে ঐতিহাসিক ঘটনার সূত্রে নিহিত থাকলেও কিংবদন্তির ঘটনা পরবর্তীকালে পল্লবিত হতে হতে প্রকৃত ইতিহাসের বহু ঘটনা মুছে যায়। তাই কিংবদন্তি থেকে সঠিক ইতিহাস উদ্ধার করা খুবই জটিল। অতিরঞ্জন। ৪. কিংবদন্তি ঘটনার বিবরণে সর্বদাই অতিরঞ্জন লক্ষ্য করা যায়। অতীতের কোনো ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন অতিমানবীয়, অবিশ্বাস্য ও অতিরঞ্জিত ঘটনা যুক্ত হয়ে কিংবদন্তি রচিত হয়। তাই বিভিন্ন কিংবদন্তিতে ভিত্তিহীন বিভিন্ন ঘটনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। পৃষ্ঠা ৬। কিংবদন্তির উদাহরণ। পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র ও ঘটনাবলী ছড়িয়ে রয়েছে। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের সঙ্গে বহু কল্পকাহিনী মিশে থাকলেও বাস্তবে এসব চরিত্র যে জীবিত ছিলেন এবং তাঁদের জীবনে সংঘটিত কিছু কিছু ঘটনার যে বাস্তব অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। কিংবদন্তির চরিত্রগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কিংবদন্তির উদাহরণ হল: ১. রামচন্দ্র। প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণে উল্লিখিত রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র। রামচন্দ্র সম্পর্কে প্রচলিত কিংবদন্তি ঘটনাগুলির মধ্যে অন্যতম হল রাজসিংহাসন ছেড়ে পত্নী সীতা ও ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যাত্রা, বনবাস থেকে ফিরে অযোধ্যার সিংহাসন লাভ, লঙ্কা রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয় করে পত্নী সীতাকে উদ্ধার প্রভৃতি। ২. শ্রীকৃষ্ণ। মহাকাব্য মহাভারতে উল্লিখিত শ্রীকৃষ্ণ চরিত্রটিও অন্যতম একটি কিংবদন্তি চরিত্র। শ্রীকৃষ্ণ সম্পর্কে কিংবদন্তি ঘটনাগুলির মধ্যে অন্যতম হল কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলাভ, কংসকে হত্যা, অসংখ্য গোপিনীকে নিয়ে কৃষ্ণের লীলা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি হিসেবে কৃষ্ণের ভূমিকা, যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে ভগবদ্গীতার শ্লোক শোনানো প্রভৃতি। ৩. হারকিউলিস। প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র হলেন হারকিউলিস। হারকিউলিস ছিলেন উত্তর আফ্রিকার একজন শক্তিশালী যোদ্ধা ও সুদক্ষ সেনাপতি। হারকিউলিস সম্পর্কে কিংবদন্তি প্রচলিত আছে যে জিউসের ঘুমন্ত শিশুপুত্র হারকিউলিসকে হত্যা করার জন্য হেরা 2টি সাপ পাঠান, কিন্তু শিশু হারকিউলিস জেগে উঠে 2টি সাপকেই মেরে ফেলেন। যৌবনে হারকিউলিসের বহু অবিশ্বাস্য বীরত্বের কাহিনী প্রচলিত রয়েছে। তার মৃত্যুর পর একসময় তার বিস্তৃত জীবন বৃত্তান্ত মানুষ ভুলে যেতে থাকে। ক্রমে হারকিউলিসের জীবনের প্রকৃত ঘটনার পরিবর্তে তার নামের সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয় এবং তাকে নিয়ে বীর পূজা শুরু হয়। ৪. প্রমিথিউস। প্রমিথিউস হলেন প্রাচীন গ্রিসের অপর উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র। কথিত আছে যে অন্যান্য জীবদের তুলনায় মানুষকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য প্রমিথিউস মানুষকে সোজা হয়ে হাঁটতে শেখালেন এবং অন্যান্য জীবের চেয়ে মানুষকে মহত্তর বলে ঘোষণা করলেন। তিনি স্বর্গে গিয়ে সূর্যের কাছ থেকে আগুন এনে মানুষকে উপহার দিলেন। এই উপহার দানে ক্ষুব্ধ হয়ে গ্রিক দেবতা জিউস প্রমিথিউসকে পাহাড়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তার উপর বর্বর অত্যাচার চালান। প্রতিদিন একটি ঈগল এসে প্রমিথিউসের কলিজা খেয়ে যেত এবং নতুন আরেকটি কলিজার জন্ম হতো। এভাবে প্রমিথিউসকে জিউস শাস্তি দেন। ৫. গোপাল ভাঁড়ের কাহিনী। বাংলায় কৃষ্ণচন্দ্র রাজার রাজসভার হাস্যরসিক গোপাল ভাঁড় সম্পর্কে বিভিন্ন কাহিনী বাংলায় প্রচলিত রয়েছে। বিভিন্ন কাহিনীতে গোপাল ভাঁড়ের অসামান্য বুদ্ধিমত্তা, রাজা এবং রাজপরিবারের সভাসদদের বারংবার বুদ্ধিতে পরাজিত করা, হাস্যরস সৃষ্টি প্রভৃতি ফুটে উঠেছে। নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা হিসেবে পরিচিত গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনীতে কিছু কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। ৬. বিক্রমাদিত্য। কিংবদন্তির বিক্রমাদিত্য ছিলেন সুশাসক, দক্ষ বিচারক, সাহসী এবং বীর। তার নবরত্ন সভা ছিল।
এদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস। উজ্জয়িনী ও পাটলিপুত্র দুটোই ছিল তার রাজধানী। তিনি শকদের পরাজিত করে শকারি উপাধি গ্রহণ করেন এবং বিক্রম সম্বত প্রবর্তন করেন। অনেক ঐতিহাসিকই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে কিংবদন্তির বিক্রমাদিত্যের মিল খুঁজে পান। 7. অন্যান্য চরিত্র। উপরোক্ত কিংবদন্তি চরিত্রগুলি ছাড়াও ভারতের কয়েকটি উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র হল রাজস্থানের রানা ও বীরাঙ্গনা, পূর্ববঙ্গের ভাওয়াল পরগনার ভাওয়াল রাজা, সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু কানু, মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা, বাংলার রঘু ডাকাত প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি নায়ক হলেন রবিন হুড। ব্রিটেনের শেরউড জঙ্গলের এই ডাকাত তার মহানুভবতার জন্য দেশকালের গণ্ডি অতিক্রম করে আজও অত্যন্ত জনপ্রিয়। পৃষ্ঠা 7। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির কাহিনীর মধ্যে সর্বদা সুস্পষ্ট পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয়, তবে সাধারণভাবে উভয়ের মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন, প্রধান চরিত্র। কিংবদন্তির কাহিনীতে মানুষের কর্মকাণ্ড ও শক্তির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। মানুষই হল কিংবদন্তি কাহিনীর কেন্দ্রীয় চরিত্র, এক অসামান্য ব্যক্তি চরিত্র এবং তার কার্যাবলী কিংবদন্তির বিষয়বস্তু। অপরদিকে পৌরাণিক কাহিনীতে ঈশ্বরের কর্মকাণ্ড ও শক্তির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। এই কাহিনীগুলিতে অলৌকিক জগতের ঈশ্বরই মূল নায়ক নায়িকা। ভিত্তি। অধিকাংশ ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির একটি সামাজিক বা সাংস্কৃতিক ভিত্তি থাকে। কোনো না কোনো সমাজ ও সভ্যতার উপর ভিত্তি করেই কিংবদন্তি কাহিনীগুলি গড়ে ওঠে। অপরদিকে পৌরাণিক কাহিনীগুলি সাধারণত ধর্মভিত্তিক হয়। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল বা কিভাবে কোনো পৌরাণিক প্রথার উদ্ভব ঘটেছিল তা পৌরাণিক কাহিনীতে আলোচিত হয়। কালপঞ্জি। সম্পূর্ণ যথার্থ না হলেও বর্তমান সময়ে ভিত্তিতে কিংবদন্তির ঘটনাগুলির একটি আনুমানিক কালপঞ্জি থাকে। অপরদিকে বর্তমান সময়ের ভিত্তিতে পৌরাণিক কাহিনীর কোনো ধারাবাহিক কালপঞ্জি থাকে না। পৌরাণিক কাহিনীগুলির একটি নিজস্ব কালপঞ্জি থাকে। বাস্তবতা। কিংবদন্তির ঘটনার একটি মূল ঐতিহাসিক ভিত্তি থাকে। যেমন, রামায়ণ মহাকাব্যের মূল চরিত্র রামচন্দ্র সম্পর্কে বহু কিংবদন্তি অর্থাৎ অবিশ্বাস্য কাহিনী প্রচলিত থাকলেও অযোধ্যায় রামচন্দ্র নামে একজন রাজা অবশ্যই বাস্তবে ছিলেন। অপরদিকে পৌরাণিক ব্যক্তি বা ঘটনার সঠিক কোনো প্রমাণ বা ঐতিহাসিক ভিত্তি থাকে না। ভিত্তি থাকলেও তা অত্যন্ত দুর্বল হয়। যেমন, হিন্দু পুরাণে আছে যে সৃষ্টির পর পৃথিবী একটি কচ্ছপের মাথার ওপর অবস্থান করত। সহায়ক উপাদান। কিংবদন্তির গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে বিভিন্ন কাল্পনিক উপাদানকে ব্যবহার করা হয়। অপরদিকে পুরাণের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে উপমার ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বিষয়বস্তু। কিংবদন্তিতে কোনো অতীত সংস্কৃতির এক অসামান্য ব্যক্তি চরিত্র থাকেন, তবে তার ঘটনার ভিত্তিতে বাস্তবতা দানের উদ্দেশ্যে নানা কাল্পনিক চরিত্রের আগমন ঘটানো হয়। অপরদিকে প্রাকৃতিক জগতের বিবরণ দিতে গিয়ে উপমার ব্যবহারের ভিত্তিতে অতীতের বর্ণনা করা হয় পৌরাণিক কাহিনীতে। গল্পের প্রয়োজনের তাগিদে অতীতের সংস্কৃতির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করা হয়। কিংবদন্তির গুরুত্ব। মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তিগুলির গুরুত্ব হল: 1. ঐতিহাসিক তথ্যের সূত্র। বিভিন্ন কিংবদন্তির ওপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে পূর্ববঙ্গের সীতারকোট, বেহুলার বাসরঘর, অরুন্ধাব ঢিবি, টুঙ্গির শহর ঢিবি প্রভৃতি স্থান সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। এই কিংবদন্তিগুলির পরিপ্রেক্ষিতে সীতারকোটের উঁচু ঢিবিতে 1968 এবং 1972 খ্রিস্টাব্দে এবং অন্যান্য স্থানগুলিতে 1978 খ্রিস্টাব্দে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব পাওয়া গেছে। 2. আনন্দদান।
কিংবদন্তির ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোক সমাজকে আনন্দ দিয়ে যাচ্ছে। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলেই এগুলি বংশ পরম্পরায় বর্তমানকালে এসে পৌঁছেছে। সেই সূত্রে কিংবদন্তির মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক সূত্র বর্তমানে আমরা জানতে পারি। ৩. শিক্ষাদান। বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয় তথ্য সরবরাহ করে। এগুলি থেকে বর্তমানকালের মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। ৪. ঐতিহাসিক ভিত্তি। কিংবদন্তির কাহিনী রূপকথার কাহিনীর মতো সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রেই কিংবদন্তির কাহিনীগুলির একটি বাস্তব ভিত্তি আছে। বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী পুজোর ভিত্তিতে আজও একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়। তাই কিংবদন্তি থেকে তুলনামূলকভাবে অনেক বেশি যথার্থ ঐতিহাসিক উপাদান পাওয়া সম্ভব। সমালোচনা। কিংবদন্তির কাহিনীগুলির বিভিন্ন গুরুত্ব থাকলেও এর কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। কিংবদন্তিগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রবাহিত হওয়ার ফলে ইতিহাসের অতীত ঘটনাবলীর সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয়ে পড়ে। ফলে প্রকৃত ইতিহাসকে খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, অযোধ্যার রাজা রামচন্দ্র জীবিত অবস্থায় উদারতা, মানবিকতা, পরোপকার, শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, প্রজাদের ভালোবাসা লাভ প্রভৃতির ফলে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। পরবর্তীকালে তার চরিত্রে নানা কাল্পনিক কাহিনী যুক্ত হয় এবং তিনি ভগবানে পরিণত হন। পৃষ্ঠা ৮।